সালামু আলাইকুম। গত 19শে সেপ্টেম্বর 2025 শুক্রবারে অনুষ্ঠিত 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে গণিত অংশের 15টি প্রশ্ন ছিল, সেই 15টি প্রশ্নের সমাধান আজকে আমি করব। আমি বিস্তারিত সমাধানটা দেখাবো, পাশাপাশি প্রয়োজনীয় শর্টকাট যদি থাকে সেটাও দেখাবো। ঠিক আছে, তো আমরা শুরু করি। প্রথমে যে ম্যাথটা এসেছিল সেটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে 5x³ - 2x² + x + k = 0। এর একটি উৎপাদক দেওয়া আছে, সেটা হচ্ছে x - 3। তাহলে k এর মান কত? তো ম্যাথটা করার জন্য আমাদেরকে উৎপাদকের কনসেপ্টটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে উৎপাদক হচ্ছে আমাদের যে কোনো একটা রাশির যে সমাধান, সেই সমাধানের ভ্যালু। মনে করেন এই রাশিটা 2 দ্বারা সিদ্ধ, ঠিক আছে? মনে করেন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে x = 2। তো সেটাকে আমরা উৎপাদক করলে হয় কি, এক পাশে নিয়ে গেলে x - 2 = 0। সো x - 2 হচ্ছে একটা উৎপাদক। তো আমাদের এখানে যেমন x - 3 আছে, অর্থাৎ x - 3 দ্বারা এই সমীকরণটা ভাগ করা যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের x - 3 এর ক্ষেত্রে যেহেতু x - 3, তার মানে আমরা ধরে নিব সবসময় যে উৎপাদক থাকবে সেটা সমান 0। ঠিক আছে, অলওয়েজ। তাহলে এখানে x এর ভ্যালু হচ্ছে কত, 3। তার মানে এক্স এর ভ্যালু 3 দ্বারা আমার এই সমীকরণটা সিদ্ধ হবে। সো আমার এই সমীকরণে যদি এক্স এর ভ্যালু 3 আমি বসাই, তাহলে এখানে দেখেন এক্স আর কে ছাড়া আর কোনো আননোন নাই। সো এক্স এর ভ্যালু যখন আমি 3 বসাবো, তখন কে এর ভ্যালুটা অটোমেটিক্যালি বের হয়ে চলে আসবে। তো চলেন আমরা বসাই। প্রথমে হচ্ছে 5 × x³ তাহলে এক্স এর ভ্যালু 3 বসাইলে 3³ -2 × x²। সো 3² প্লাস এক্স, তার মানে 3 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমি ভ্যালুগুলো বের করে ফেলি। 5 গুণ 3 এর উপরে কিউব হলে কি হয়, 27, তাই না? মাইনাস এখানে 2 × 3 × 9 প্লাস 3 প্লাস কে। সমীকরণটা আমরা সমাধান করে ফেলি, তাহলে কি এর ভ্যালু বের হয়ে যাবে 5 আর 27 যদি আমি গুণ দিই তাহলে কি হবে, 135 মাইনাস 9 দুগুণে 18 প্লাস 3 প্লাস কে সমান 0। তাহলে এখানে আমি যোগ বিয়োগ করলে দেখেন এখানে আসতেছে 120, হ্যাঁ, প্লাস কে সমান 0। তাহলে 120 প্লাস কে সমান যদি 0 হয়, তাহলে কে এর ভ্যালু কত হবে, 120টাকে পক্ষান্তর করে আমি ডান পাশে নিয়ে গেলাম, তাহলে -120। এটাই হচ্ছে আমাদের কে এর ভ্যালু। তাহলে এখানে আমাদের উত্তরে অ্যান্সার হচ্ছে কি, সি, -120। তো এই ম্যাথের যে মানে মেইন জিনিসটা যেটা, সেটা হচ্ছে উৎপাদকটা বোঝা। তো উৎপাদকটা হচ্ছে এভাবে আপনারা বুঝবেন, যদি উৎপাদক দেওয়া থাকে তাহলে সেটা সমান 0 বসাই দিবেন। ঠিক আছে, তাহলে এক্স এর যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা বসালে এই সমীকরণটা সিদ্ধ হবে। সিদ্ধ হবে মানে হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। সো বাম পক্ষ ডান পক্ষ যদি সমান হয় সেটা বসানোর পরে, তাহলে যদি কোনো আননোন থাকে এক্সট্রা, সেই আননোনের ভ্যালু বের হয়ে যাবে। ঠিক আছে, পরের ম্যাথটা ছিল এরকম যে নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি হবে, অর্থাৎ একটা গ্যাপ পূরণ করতে হবে আমাদের এই পজিশনে। কোন সংখ্যাটা হবে, এখানে 243, তারপরে 81, তারপরে 9 3 1। তো এটা একটা ধারার অঙ্ক, প্যাটার্নের অঙ্কের মতো আর কি, যে ফাঁকা জায়গায় কোনটা বসবে। তো আমরা এখানে একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করব। তো প্রথমত 243 প্রথমে দিয়ে একটু কনফিউজ করার চেষ্টা করেছে তারা। তো আমরা কনফিউজ না হয়ে আমরা শেষের দিকে লক্ষ্য করব। দেখেন এখানে কিন্তু 9 3 আর 1 আছে। তো 9 3 আর 1-এর মধ্যে সম্পর্ক কি আমরা দেখতে পাচ্ছি, যে আমরা যদি 9 ভাগ 3 করি তাহলে 3 আসে, আবার 3 ভাগ 3 করি তাহলে 1 আসে, তাই না? অর্থাৎ আমরা যদি 1-এর সাথে 3 গুণ করি তাহলে 1 1 × 3, প্রথমে হচ্ছে 1, এরপর 1-এর সাথে 3 গুণ তাহলে 3, তারপর হচ্ছে 3-এর সাথে 3 গুণ, মানে যেটা আসতেছে তার সাথে 3 গুণ করে আমরা বাড়াইতেছি, তার মানে 1 3 9, এভাবে 9 × 3 তাহলে কি হবে 27, তারপরে 27 × 3 তাহলে হবে কত, 81, এরপর হচ্ছে 81 × 3 তাহলে 243। দেখেন এই ধারাটাকেই উল্টা করে দিয়েছে আর কি, ঠিক আছে, উল্টো দিকে। তাহলে প্রথমে দিয়েছে আমাদের 243,
এরপরে হচ্ছে 81, এরপরে গ্যাপ, এরপর হচ্ছে 9, এরপরে 3, তারপরে 1। তার মানে সবকিছুর সাথে 3-এর একটা যোগাযোগ আছে। প্রত্যেকটা রাশিকে 3 দ্বারা ভাগ করলে তারপরের রাশিটা পাওয়া যাচ্ছে। অথবা আমরা যদি ডান থেকে বামে না চিন্তা করে বাম থেকে ডানে চিন্তা করি, তাহলে 3 দ্বারা গুণ করলে প্রত্যেকটা রাশি পাওয়া যাচ্ছে। তো আপনি যে দিক থেকে চিন্তা করেন না কেন, আপনার এখানে ভ্যালু আসতেছে কত? 27। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে বি, 27। এরপরে ছিল লগের একটা অঙ্ক। লগারিদমের আমাদের যে সিস্টেমটা আছে লগারিদম ভাঙার, সেটা জানলে এই অঙ্ক করতে বেশি সময় লাগবে না। তো সেটা আমি একটু দেখাই। লগারিদমের আমাদের এখানে দেয়া আছে লগ এক্স হচ্ছে বেজ, আর ভ্যালুটা হচ্ছে 324, সেটা সমান হচ্ছে 4। তাহলে এক্স এর ভ্যালু কত? আচ্ছা, তো আমরা এখানে একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে লগারিদম যখন আমরা ডিকোড করব তখন কি হবে দেখেন, আমি সূত্রটা লিখি। লগ এর বেজ যদি হয় এ, আর লগ এর ভ্যালুটা যদি হয় বি, সমান যদি সি হয়, ঠিক আছে, তাহলে এখানে আমি লগ যদি আমি উঠাই দেই তাহলে কি আসবে? সেখান থেকে আসবে হচ্ছে এখানে যেটা বেজ থাকে সেটার পাওয়ার হয় ডান পাশেরটা। ঠিক আছে, বেজের পাওয়ার হয় সমানের পরেরটা, যেটা লগ নাই যেখানে। তাহলে এ এর পাওয়ার হয় সি সমান এই যে ভ্যালু যেটা বি, সেটা হয় হচ্ছে সমান, তাহলে লগ উঠে যায়। ঠিক আছে, লগের নিয়মটা এভাবেই। প্রথমে হচ্ছে বেজ, বেজের পাওয়ার হবে ডান পাশেরটা যেটাতে লগ নাই সেটা, সমান হচ্ছে লগের যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে এই পাশে চলে আসে। তো এই সিস্টেমে আমি যদি এখন আমাদের ম্যাথটা ভাঙি তাহলে কি আসে দেখেন। মানে সাধারণ এই তথ্যটুকু মনে রাখলে কিন্তু লগের অঙ্ক সবগুলোই পারা যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আগের মতো ভাঙি। তাহলে বেস হচ্ছে আমাদের এক্স, তাহলে এক্স থাকলো। এক্স এর পাওয়ার হবে কি, সমানের পাশে যেটা আছে সেটা 4। তাহলে এক্স এর পাওয়ার 4 ইকুয়ালস টু লগের ভ্যালু যে 324, সেটা 324। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে এক্স এর ভ্যালু বের করা। তাহলে আমাদেরকে এই পাশে এমন একটা কিছু বের করতে হবে যেটার পাওয়ার 4 হবে, তাহলে সেটা সমান হবে এক্স। এখন কতর পাওয়ার 4 হলে 324 হয়, সেটা আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারেন। ক্যালকুলেটর যদি না থাকে অন্যভাবে করা যায়। আচ্ছা, তাহলে আমরা যদি 324-কে ভাঙি তাহলে দেখেন কি আসে। প্রথমে আমরা জোড় সংখ্যা যেহেতু 2 দ্বারা করব ভাগ, 2 দ্বারা ভাগ করলে আসতেছে 162। এরপরে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 81। এরপরে যেহেতু 2 দিয়ে যায় না, তাহলে 3 দিয়ে ট্রাই করি, 3 দিয়ে যাচ্ছে 27। এরপরে 3 দিয়ে হচ্ছে 9, এরপরে 3। এই তো, তাহলে আমাদের এখানে দেখেন কয়টা আসতেছে। 3 হচ্ছে 4টা, আর হচ্ছে 2 2টা। তাহলে 2 হচ্ছে 2টা, যতটা হয় তার পাওয়ার হয়, তাই না? তাহলে 3 হচ্ছে 4টা। তা আমার এই জিনিসটাকে যদি আমি পাওয়ার 4 হিসেবে লিখি তাহলে 3 এর পাওয়ার 4 আমরা পেয়ে গেছি, কিন্তু 2 এর পাওয়ার পাইছি 2। এটাকেও যদি আমরা 4 বানাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? √2 দিতে হবে, তাই না? তাহলে √2 এর পাওয়ার 4 হলে কিন্তু 4 হয়। 2 এর পাওয়ার 2 হলেও 4, √2 এর পাওয়ার 4 হলেও কিন্তু 4 হয়। কিভাবে একটু দেখাই। √2 যদি আমি 4টা গুণ করি তাহলে কি হয় দেখেন। √2 যদি 4টা গুণ করি তাহলে 2টা √2 গুণ করলে কি হবে? √2 স্কোয়ার, মানে স্কোয়ার রুট কেটে গেল, তাহলে 2 হবে। আবার এখানে 2টা √2 গুণ করলে 2 হবে, তাহলে 2 2 4 হয়। সো √2 এর উপরে পাওয়ার 4 হলেও কিন্তু আমাদের 4 আসতেছে, আর এটা 3 এর পাওয়ার 4 তো আমরা পেয়ে গেছি আগেই। সো আলটিমেটলি আমাদের কি √2 ইন্টু 3, মানে 3 √2 এর পাওয়ার 4 হলে 324 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি যে এটা 3 √2 এর পাওয়ার 4। তাহলে যেহেতু এ পাশে বেজের পাওয়ার হচ্ছে 4, এ পাশের বেজের পাওয়ার হচ্ছে 4, দুটার পাওয়ার সমান, তাহলে আমরা বলতে পারি বেজ দুটা সমান সূচকের নিয়ম অনুযায়ী। সো এক্স ইকুয়ালস টু হচ্ছে 3 √2। এটা হচ্ছে আমাদের প্রথম অপশনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এটা আরেকটু শর্টকাটে করব আমরা। ঠিক আছে, এই পর্যন্ত আমরা লগটা ভাঙবো। ঠিক আছে, এই লাইন পর্যন্ত আমরা করব। এটা তো খুবই ইজি, এই যে লগ এবিসি দিয়ে যে সূত্র আমি দেখালাম, এভাবে আপনারা করবেন সবসময়, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমি এক্স এর পাওয়ার 4 সমান 3 2 4, এটা পাইছি। ঠিক আছে, তো এটা পাওয়ার পরে আমরা যেটা করব, আমরা এখানে অপশন টেস্ট করতে পারি, কারণ কোনো কিছুর পাওয়ার 4 হলেই 324 হবে, যেটা সেটাই অ্যান্সার, তাই না? মানে এখানকার যে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে যেটার পাওয়ার 4 করলে 324 আসবে সেটা অ্যান্সার। সো আমি এত ভাঙাভাঙি না করে ডিরেক্ট আমরা পাওয়ার 4 করে দিই, তাহলে যেটা হবে সেটা অ্যান্সার হবে। তাহলে প্রথমে আমরা 3 √2 পাওয়ার করবো। কালারটা চেঞ্জ করে নিই। তাহলে এখানে মনে করেন যে 3 √2 এর পাওয়ার আমরা প্রথমে 4 করব। তাহলে কি আসতেছে? 3 এর পাওয়ার 4, √2 এর পাওয়ার 4, তাই না? 3 এর পাওয়ারও 4, √2 এর পাওয়ারও 4। তো এখানে 3 এর পাওয়ার 4 মানে আমরা জানি 81, আর √2 এর পাওয়ার 4 মানে 4। এই যে একটু আগে আমরা দেখলাম।
তাই না? তাহলে 4 × 81 হলে এখানে 324 চলে আসছে, সো আপনার অ্যান্সার হয়ে গেল। তার মানে 1 মিনিটে আপনি এটা সলভ করে ফেলতে পারলেন। যদি পরের অপশনে হয়তো তারপরে আপনি করতে পারতেন। তো আমরা প্রত্যেকটা চেক করে দেখাই এমনিতে বোঝার সুবিধার্থে আর কি। বাট আপনার ম্যাথ এখানে শেষ, তো এটা আপনার অ্যান্সার হয়ে যাবে। বাট অ্যান্সারটা যদি লাস্টে দেওয়া থাকতো তাহলে আপনার প্রত্যেকটাই করতে হতো। কিভাবে করতে হতো সেটাই আমি দেখাচ্ছি। তাহলে 4√2 যদি হতো তাহলে 4 এর পাওয়ার 4 ইন্টু √2 এর পাওয়ার 4। তাহলে 4 এর পাওয়ার 4 হলে কত হয়? 256 ইন্টু 4। আর 256 ইন্টু 4 কত হয়? 1024। ঠিক আছে। এভাবে যদি 5√2 এর পাওয়ার 4 আমরা করি, তাহলে সেটাতেও আমাদের 5 এর পাওয়ার 4 আসবে ইন্টু √2 এর পাওয়ার 4 আসবে। তারপরে আমরা হিসাব করে দেখবো যে কত আসে। এরপর হচ্ছে √2, লাস্টেরটা যে সেটা √2। তো √2 হচ্ছে √2 এর পাওয়ার 4 করলে 4 আসে, এমনিতেই আমরা জানি। সো এভাবে আপনি চারটা অপশন টেস্ট করবেন, যদি আপনার যতক্ষণ পর্যন্ত না অ্যান্সার আসে। ঠিক আছে, সঠিক অ্যান্সার আসে, মানে 324 আসে। 324 আসলে আপনি স্টপ করে দেবেন। এখানে যেহেতু প্রথম অপশন আসার সাথে সাথেই 324 চলে আসছে, সো আপনার অঙ্ক ওখানে শেষ। ঠিক আছে। এরপর যদি প্রথমটাতে না আসতো তাহলে আমরা প্রত্যেকটা টেস্ট করতাম, প্রত্যেকটা অপশন একটা একটা করে টেস্ট করতাম। তাহলে আপনার এই যে সময়টা লাগতো এটা ভেঙে বের করার জন্য, সেই সময়টা আপনার বেঁচে যাবে। ঠিক আছে। আর যদি আপনি করতে পারেন এটা যে কত পাওয়ার 4, আপনি যদি বের করতে পারেন সহজে, সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 3√2। আচ্ছা, একটা গুণোত্তর ধারার অঙ্ক এসেছে। সেটা হচ্ছে যে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9। তাহলে দশম পদ কত হবে আর কি, মানে 10 নম্বর পদ। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের সূত্র আমরা জানি যে যে কোনো পদ হচ্ছে কি, প্রথম পদ যদি হয় এ এবং সাধারণ অনুপাত যদি হয় আর, তাহলে এন তম পদ হচ্ছে এ r⁴ এটা হচ্ছে এন তম পদের সূত্র গুণোত্তর ধারার ক্ষেত্রে। ঠিক আছে। তো এই সূত্রটাই আমরা ইউজ করব এখানে। তো আমাদের এখানে কি দেয়া আছে সেটা আমরা দেখি। প্রথম পদ দেয়া আছে 27, তাহলে এ হচ্ছে প্রথম পদ 27, আর পরের পদ হচ্ছে 9। তার মানে সাধারণ অনুপাত যেটা, সেটা আমরা বের করে ফেলতে পারি। তো সবসময় সাধারণ অনুপাত বা সাধারণ অন্তর যেটাই বের করি আমরা দ্বিতীয় পদটা আগে দেই। ঠিক আছে। সাধারণ অন্তরের ক্ষেত্রে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, আর সাধারণ অনুপাতের ক্ষেত্রে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এটা একটু মনে রাখেন, তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে। তো এখানে আমরা যদি 9/27 হয়, তাহলে আর এর ভ্যালু আসতেছে 1/3। সো এ আর আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে দশম পদ। তাহলে দশম পদ হচ্ছে কত? দশম পদ বা 10তম পদ যদি আমরা বলি, তাহলে কত আসতেছে? এই যে এই সূত্রটা আমরা বসাবো, এ ইন্টু আর, এ আর 10 - 1, তাই না? এন এর ভ্যালু যেহেতু 10, তো এইটা। তাহলে এ এর ভ্যালু কত আমরা বসাই? 27 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 1/3 10 থেকে 1 বিয়োগ দিলে হচ্ছে 9। তাহলে এটা আমরা সমাধান করব কিভাবে? আমরা তো জানি যে 27 হচ্ছে কি 3³ তাই না? তাহলে আমাদের এখানে আসতেছে 3 এর পাওয়ার 3, আর নিচে আসতেছে কত? এখানে যেহেতু 1 এর পাওয়ার 9 মানে 1, সো এটা জাস্ট নিচে 3 এর পাওয়ার 9 দিলেও চলতেছে আমাদের। ঠিক আছে। তাহলে এখানে 3 আর এখানে 9। তাহলে 3 আর যদি 9 হয়, তাহলে 3 থেকে 9 বিয়োগ হবে সূচকের নিয়ম অনুসারে, তাই না? তাহলে এখানে হচ্ছে 3 এর পাওয়ার -6, অথবা জিনিসটা হচ্ছে 1/3 এর পাওয়ার 6। তাহলে 1/3 এর পাওয়ার 6 মানে কি? 1 বাই যতগুলা পাওয়ার ততগুলা গুণ, তাহলে 3 হচ্ছে এখানে 6টা গুণ হবে, তাই না? পাওয়ার যেহেতু 6, 3 4 5 6। তাহলে 6টা 3 গুণ করি আমরা, তাহলে যত আসে সেটাই হবে অ্যান্সার। এখানে প্রত্যেকটা দেখেন অ্যান্সারে 1/, আছে। সো 1/, কত হবে? 6টা 3 গুণ করলে যেটা হয়, 3 এর পাওয়ার 6 বের করলে যেটা, সেটা সেটা বের করি আমরা। কত আসতেছে? 3 3 9, 3 × 27, 27 × 3 হলে 81, 81 × 3 হলে কত? 81 × 3 হলে 200, 3 × 3 243, তাই না? 243 × 3, 243 × 3 হলে 3 3 9, 3 4 12, হাতে 1, 3 2 6 আর 1 7, 729। এই যে 1/729 অ্যান্সার সি। ঠিক আছে। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে এখানে আমাদের মেইন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে জাস্ট এই একটা সূত্র বসানো। ঠিক আছে। এ আর আর এর ভ্যালু আমাদের দেয়া আছে। প্রথম দুটো পদের ভ্যালু থেকে আমি এ আর আর এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। এরপরে জাস্ট মানগুলো আমি বসাবো।
বসে এখানে জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে? ক্যালকুলেশন যদি আপনার হাতে ক্যালকুলেটর থাকতো তাহলে তো আপনি এই এক লাইনে করে ফেলতে পারতেন এখানে ক্যালকুলেশনটা, ঠিক আছে? আর যদি ভেঙে আপনি করতে চান তাহলে এইভাবে ভেঙে করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1/729। আচ্ছা, এরপরে হচ্ছে একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? তো বৃত্তস্থ বর্গ যখন আমাদের বলা হবে, একটা বৃত্তের মধ্যে যখন একটা বর্গ থাকবে, ঠিক আছে, তো সেটা হয় এরকম মোটামুটি। ওকে, তাহলে এটা যদি একটা বর্গ হয়, বৃত্তের যে কেন্দ্র হবে সেটা হচ্ছে আমাদের এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদ বিন্দুটা, ঠিক আছে? এটা হয় বৃত্তস্থ বর্গের ক্ষেত্রে এইরকম একটা বর্গ হয়, ঠিক আছে, যেটার কেন্দ্রটা হচ্ছে বর্গক্ষেত্রে দুটো কর্ণের ছেদবিন্দু হয়। তো এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য দেয়া আছে দুই দুই করে সবগুলো, ঠিক আছে, তো আমাদের যদি আমরা কর্ণটা বের করতে পারি, এই কর্ণটা বের করতে পারলে আমাদের এটা কি হবে, বৃত্তের ব্যাস, যেহেতু বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অন্য একটা প্রান্তের যোগফল, সো এটা হবে বৃত্তের ব্যাস। তো আমরা যদি এটা এবিসিডি দেই, ঠিক আছে, তাহলে আমাদের যে বিসি কর্ণ এটা আমরা বের করতে পারি কিভাবে, এখানে আমাদের যদি এবিসি এবিসি থেকে আমরা সমকোণী ত্রিভুজ ধরি, তাই না? কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণই সমকোণ, সো এবিসি ত্রিভুজের আমি যদি এই কোণটাকে এই কোণটাকে সমকোণ হিসেবে এবিসি ত্রিভুজ চিন্তা করি, তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে সহজেই বিসির ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে বিসির ভ্যালুটা হচ্ছে ব্যাস, তাহলে বিসির অর্ধেকটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ বা ব্যাস যে কোনো একটা লাগবে। তো আমরা নর্মালি জানি কি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধটা বের করতে পারলে আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। সো আমরা এখানে এবিসি ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে কত, ভূমির ভ্যালু 2, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো 2, সো 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4 + 4 8, ঠিক আছে? তাহলে বিসির ভ্যালু কত হবে, √8, যেহেতু স্কোয়ার আছে। √8 মানে কত আমরা জানি, এটা এই 8কে ভাঙলে 2 √2 হবে আর কি। তো 4, যেহেতু 2 আর 4 গুণ করলে 8 হয়, 4 × 2 = 8, তো 4কে বর্গ করলে বর্গমূল করলে 2 আর √2টা থেকে গেল, সো 2 √2 হচ্ছে আমাদের বিসির ভ্যালু। তাহলে বিসি হচ্ছে আমাদের এই ব্যাসটা, তাহলে ব্যাস যদি 2 √2 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, তাই না? তাহলে ব্যাসার্ধ হবে বিসিতে 2 দিয়ে ভাগ। বিসিকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি এখানে ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছি। তাহলে 2 √2 / 2, তার মানে √2 হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভ্যালু। তাহলে আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল এখানে আমি বসাই পাই ইন্টু √2 স্কোয়ার, তাহলে √2 কে স্কোয়ার করলে কি হবে, স্কোয়ার রুট কেটে যায় আমরা জানি, তাহলে 2 × পাই, তাই না? এখানে আসবে 2 আর এখানে আসছে পাই, তাহলে 2 পাই। তো আমাদের এই বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে 2 পাই। আচ্ছা, এরপরে একটা ঐকিক নিয়মের অঙ্ক আছে যে 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, তাহলে একই হারে 8 জন তাঁতি 8 দিনে কয়টি মাদুর তৈরি করতে পারবে? তো আমরা ঐকিক নিয়মের অঙ্কটা করব যে 4 জন তাঁতি 4 দিনে মাদুর তৈরি করতে পারে কয়টা, মাদুর তৈরি করতে পারে 4টি, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু কমন সেন্স ইউজ করব। ঐকিক নিয়মে সবসময় কমন সেন্সটা ইউজ করতে হবে। একজন তাঁতি 4 দিনে মাদুর কয়টা তৈরি করতে পারবে, মানে 4 জন মিলে 4 দিনে 4টা তৈরি করতে পারে, তাহলে একজন তাঁতি মানে তাঁতির পরিমাণ কমে গেল, তাহলে সে কি বেশি তৈরি করতে পারবে না কম তৈরি করতে পারবে? যেহেতু তাঁতির পরিমাণ কমে গেছে, সো একই পরিমাণ দিনে মানে 4 দিনেই কিন্তু হয়, দেখেন, তাহলে একই পরিমাণ দিনে যদি আপনার লেবারের সংখ্যা কমে যায় বা তাঁতির সংখ্যা এখানে কমে যায়, তাহলে সে তৈরি করতে পারবে কম। তার মানে কম তৈরি করতে পারলে সেটা হবে ভাগ, আর যদি বেশি করতে পারে তাহলে সবসময় গুণ হবে। তাহলে ভাগ যদি দেই তাহলে 4/4, তার মানে একটি হবে, ঠিক আছে? এই যে 4 ছিল, এই 4 দ্বারা ভাগ হয়ে গেছে, প্রথম যে 4টা ছিল সেই 4 এই 4 দ্বারা ভাগ হয়েছে। এরপরে আমরা বের করব একজন তাঁতি একদিনে, তাহলে কি হবে, একজন তাঁতি 4 দিনে একটা, তাহলে একজন একদিনে কি হবে, আরো কমে যাবে কারণ তার সময়ও কমে গেছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আবারও ভাগ হবে, তাহলে 1/4।
ঠিক আছে, তাহলে 1/4 এতটি। এখন আমরা বের করব 8 জন তাঁতি 8 দিনে। তাহলে প্রথমে আমরা 8 জন দেই, 8 জন তাঁতি একদিনে কত করতে পারে সেটা আমরা দেখি। তাহলে কত করতে পারে, কারণ যেহেতু একজন তাঁতি করতে পারে 1/4, তাহলে 8 জন তাঁতি কি করতে পারবে, তার চেয়ে বেশি করতে পারবে। 8 জন যেহেতু বেশি, তাই না? কারণ বেশি হলে হবে গুণ, তাহলে 1/4 × 8, তার মানে 4 × 2 = 8, তাহলে 2টি। তাহলে 8 জন তাঁতি একদিনে করতে পারে 2টি। তাহলে আমরা বলবো এবার 8 জন তাঁতি 8 দিনে কত করতে পারে। তাহলে দিনের পরিমাণ যেহেতু আবার বেড়ে গেল, অর্থাৎ সময়টা বেশি, সময় বেশি হলে আমাদের প্রোডাকশন বেশি হবে। তাহলে এখানে 8 জন তাঁতি একদিনে করতে পারে 2টি, তাহলে 8 জন তাঁতি 8 দিনে করতে পারবে কি, বেশি করতে পারবে। সো এই 8টা গুণ হয়ে যাবে 2 এর সাথে। সো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমার 16টি মাদুর তৈরি করতে পারবে। সো অ্যান্সার হচ্ছে আমাদের সি। আচ্ছা, নেক্সট একটা জ্যামিতির অঙ্ক আছে, সেটা হচ্ছে 0, 0 এবং 3, 3 এই দুটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করো। তো আমরা একটা সূত্র জানি, সূত্র দিয়ে আমি আগে শুরুতে করি। ঠিক আছে। আচ্ছা, এখানে যে সূত্রটা হবে সেটা হচ্ছে x1 y1 যদি একটা বিন্দু হয় এবং আরেকটা বিন্দু হয় x2 y2, এরকম দুটো স্থানাঙ্কের যদি বিন্দু হয় দুটা, সেই দুটা বিন্দুগামী সরল রেখার যে সমীকরণ হবে সেটা হবে, আমরা জানি এরকম, যে y - y1 / y1 - y2 সমান x - x1 / x1 - x2। এই সূত্র জানলে যে কোনো দুটি বিন্দু যদি দেওয়া থাকে আপনি সমীকরণ বের করতে পারবেন। সো এখানে আমাদের দুটো বিন্দু দেওয়া আছে। সো x1 এর ভ্যালু হচ্ছে আমাদের 0, y1 এর ভ্যালু 0, আর x2 এর ভ্যালু হচ্ছে 3, y2 এর ভ্যালু হচ্ছে 3। এখানে আমরা সূত্রের মানটা বসাই। y - y1 এর ভ্যালু হচ্ছে কত, 0। সো 0 / 0 - 3, y2 এর ভ্যালু 3, এরপর হচ্ছে x - x1 এর ভ্যালু 0 / 0 - 3। তাহলে আমরা এখানে যদি সমাধান করি তাহলে কি আসতেছে, y/-3 সমান x/-3। তাহলে -3 - 3 বাদ। তাহলে আমার এখানে কি আসতেছে, y = x। তাহলে আমার সমীকরণ আমি পেয়ে গেছি, y = x। আমাদের অ্যান্সার হচ্ছে এ। তো আপনি এই সমীকরণ ইউজ করে করতে পারবেন। অথবা একটু সহজে যদি আপনি করতে চান তাহলে যেটা হবে, এই যে দেখেন, যখন এরকম বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলবে তখন একটু মানে চিন্তা করলে কিন্তু আপনি উত্তর আপনার অপশন থেকেই বের করতে পারবেন। যেমন দেখেন, এখানে প্রথমটা হচ্ছে সবসময় হয় কি, এক্স এর ভ্যালু, আর পরেরটা হচ্ছে কোটি, মানে ওয়াই এর ভ্যালু। এখানেও আপনার এক্স এর ভ্যালু আর একটা হচ্ছে ওয়াই ভ্যালু। তাহলে আপনি প্রথম যে কোনো একটা বিন্দু সিলেক্ট করেন, ধরেন 0, 0। তাহলে একটা এক্স এর ভ্যালু আপনি যদি এখানে বসান যে কোনো একটা সমীকরণে, চারটা সমীকরণে বসাবেন, ঠিক আছে? তাহলে যেটার জন্য আপনার ওয়াই এর ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আপনার সমীকরণ। তাহলে এখানে দেখেন এক্স এর ভ্যালু যদি আমি 0 বসাই, তাহলে কি হবে, ওয়াই এর ভ্যালু প্রথমেরটাতে আসছে 0। তার মানে এই বিন্দুটা আমার এখানে এই সমীকরণ দ্বারাই বিন্দুটা আমি পেয়ে যাচ্ছি। আবার 3 এর ক্ষেত্রেও যদি আমরা বলি, তাহলে এক্স এর ভ্যালু যদি 3 বসাই তাহলে ওয়াই আসতেছে 3। তার মানে এই এই বিন্দুটা আমরা এই সমীকরণ থেকে পাচ্ছি। তার মানে এই সমীকরণটাই হচ্ছে আমাদের সরলরেখা সমীকরণ। আপনার অঙ্ক করার দরকার নেই। ঠিক আছে। তো এরকম যদি আপনারা মনে করেন যে এটা পরে থাকতো, তো আপনি প্রত্যেকটা টেস্ট করতেন, তাহলে আপনি সমীকরণটা পেয়ে যেতেন। যেমন ধরেন এই যে এরকম যদি হয়, বি বি নাম্বারটা যদি আমরা টেস্ট করি, তাহলে এখানে কি হবে, প্রথমে এক্স এর ভ্যালু আমরা 0 বসাবো, তাহলে ওয়াই এর ভ্যালু আসতেছে 0। ঠিক আছে, এটা কিন্তু মিলে যাচ্ছে, প্রথমটা মিলে যাচ্ছে। কিন্তু একটা মিললেই যে অ্যান্সার হবে তা না, দুটাইকেই মিলতে হবে। হ্যাঁ, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু আসতেছে 0, তার মানে এটা 0, 0 বিন্দুর জন্য এটা সঠিক। এবার 3, 3 আমরা বিন্দুর জন্য টেস্ট করবো। তাহলে 3, 3 বিন্দুর জন্য এক্স এর ভ্যালু 3, তাহলে বসাই। তাহলে এক্স এর ভ্যালু যদি 3 বসাই, তাহলে 3 × 3 মানে 9। তাহলে এখানে এই বিন্দুটা আসতেছে কিসের জন্য, 3 এবং 9। 3, 9 কিন্তু এই বিন্দুটা না, 3, 3। সো এইটা সমীকরণটা হবে না। এভাবে আমি প্রত্যেকটাতে বসাবো। আমি একটু পরীক্ষা করে দেখাই আপনাদেরকে, একটা উদাহরণ দিয়ে দেখাই। যে মনে করেন আমাদের বিন্দু যদি থাকতো এরকম। হ্যাঁ, মনে করেন 1, 4 এবং -3, 0, এই দুটো বিন্দু যদি দিত, দিয়ে বলতো এই অপশনগুলো দিত যে আপনার এই দুটি বিন্দুগামী সরলরেখা সমীকরণ কোনটি, তাহলে আমরা কি করতাম এখানে। আপনি চাইলে ডিরেক্ট সূত্র দ্বারা ইউজ করতে পারবেন, বাট আমি অপশন টেস্ট করার কথা বলছি। তো অপশন টেস্ট করলে আপনি ইজিলি করতে পারেন। তো প্রথমে আপনি y = x এর ক্ষেত্রে টেস্ট করেন। তাহলে এখানে y = x কি আছে, এটা কিন্তু দেখেই বোঝা যায় যে x আর y সমান না। সো প্রথমটা এমনিতেই বাদ, তারপরে আপনি টেস্ট করেন, x এর ভ্যালু 1 বসান, তাহলে কি হবে,
ওয়াই ভ্যালু ওয়ান, সো ওয়ান ওয়ান বিন্দুর জন্য, তার মানে এটা হচ্ছে না, সো এই সমীকরণ বাদ। এরপরে সমীকরণে আসেন, ওয়াই ইকুয়ালস টু থ্রি এক্স। তাহলে প্রথমটা বসান, এক্স এর ভ্যালু ওয়ান, তাহলে থ্রি এক্স এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু যদি ওয়ান বসাই তাহলে ওয়াই ইকুয়ালস টু থ্রি। তার মানে বিন্দুটা আসতেছে ওয়ান থ্রি, তো ওয়ান থ্রি এখানে বিন্দু না, সো এটাও বাদ। এর পরেরটাতে আসেন, পরের ক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু কি হবে, এক্স প্লাস থ্রি, তার মানে এক্স এর ভ্যালু আমরা এক বসাবো। তাহলে এক যোগ তিন হলে কি হচ্ছে চার, তার মানে বিন্দুটা হচ্ছে ওয়ান ফোর। তাহলে আমার বিন্দুটা হচ্ছে ওয়ান ফোর, তার মানে এটা, এই সমীকরণটা এটার প্রথম বিন্দুর জন্য খাটছে। সো আমরা দ্বিতীয় বিন্দুর জন্য ট্রাই করি, মাইনাস থ্রি এক্স এর ভ্যালু মাইনাস থ্রি বসাবো, তাহলে জিরো আসে কিনা। তাহলে বসাই দেখি, এই এই সমীকরণে, ঠিক আছে। তাহলে এখানে এক্স এর ভ্যালু আমরা মাইনাস থ্রি বসাইলাম, প্লাস থ্রি, তাহলে জিরো। অর্থাৎ বিন্দুটা হচ্ছে আমার কি মাইনাস থ্রি জিরো, তাই না? তার মানে এই যে মাইনাস থ্রি জিরো এই বিন্দুটাও সাপোর্ট করতেছে, এবং ওয়ান ফোর বিন্দুটাও সাপোর্ট করতেছে। সো আমাদের অ্যান্সার হতো সেক্ষেত্রে সি। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আপনারা জাস্ট অপশন টেস্ট করেও কিন্তু ইজিলি করতে পারবেন। আর যদি চান যে না আমি সূত্র ইউজ করে করব, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। বা এরকম হতে পারে যে আপনি সূত্র ভুলে গেছেন, আপনার পরীক্ষার হলে মনে নাই, বা কনফিউশন হয়ে গেছে যে কোনটা ওয়ান ওয়ান কোনটা টু। সো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে প্রত্যেকটা অপশন টেস্ট করে কিন্তু এখানে অ্যান্সারটা আপনি বের করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সটে এটা হচ্ছে একটা কম্বিনেশনের ম্যাথ। কম্বিনেশনের যে সূত্র আমরা জানি সেটা হচ্ছে এন সি আর ইকুয়ালস টু কি, ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এই সূত্র ইউজ করে আমরা ম্যাথটা করব। তো এখানে আমাদের যে সূত্র দেওয়া আছে, এন সি 12 ইকুয়ালস টু এন সি 8, তাহলে আমরা এই সূত্রটা যদি বসাই তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাব। সেটা কত, ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 12 ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 12 সমান ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 8 এন মাইনাস 8। তো ফ্যাক্টোরিয়াল মানে কি, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে একটা সংখ্যা এবং তার পরবর্তী প্রতিটি এক করে কমতে থাকবে, সেটার গুণফল। যেমন ধরেন ফ্যাক্টোরিয়াল থ্রি মানে হচ্ছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, এভাবে এক পর্যন্ত গুণ হতে থাকবে। ফ্যাক্টোরিয়াল ফাইভ মানে হচ্ছে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, এরকম। তো এখানে আমরা ফ্যাক্টোরিয়ালকে একটু ভাঙতে পারি এইভাবে, যেমন ধরেন ফ্যাক্টোরিয়াল ফাইভকে যদি আমি ভাঙি, যে ফাইভ ইন্টু ফোর ইন্টু এই যে থ্রি টু ওয়ান, এটাকে যদি আমি ফ্যাক্টোরিয়াল থ্রি হিসাবে রিপ্রেজেন্ট করি তাহলে আমি করতে পারি, তাই না? কারণ ফ্যাক্টরিয়াল থ্রি মানে কি, থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, সো এখানেও থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আসছে। সো আমি যেখানে গিয়ে আমার স্টপ করা প্রয়োজন আমি সেখানে গিয়ে স্টপ করে ফেলতে পারি। সেই কনসেপ্টটা আমি ইউজ করে এখানে কাটাকাটি গুলো করতে পারবো। তো ফ্যাক্টরিয়াল এমনি কেটে যাচ্ছে। নিচের যে বারো আর আট, এটাকে আমরা কাটবো কিভাবে দেখেন। তাহলে বারো আগে আমরা লিখতে পারি কি, বারো ইন্টু এগারো ইন্টু দশ ইন্টু নয় ইন্টু ইন্টু দেখেন আটের পরে কি, আট সাত ছয় সাত, এভাবে আমরা করতে পারি। সো আমরা এটাকে একবারে ফ্যাক্টরিয়াল আট দিয়ে দিলাম, এখানে আমি স্টপ করে দিলাম। তাহলে ফ্যাক্টরিয়াল আট মানে এরপরে আট গুণ সাত গুণ ছয় গুণ পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক, এরকম। ঠিক আছে, কেন করলাম, কারণ এখানে আমি এটা কাটাকাটি করার জন্য, ও পাশে যেহেতু ফ্যাক্টরিয়াল আট আছে এখানে আমি ফ্যাক্টরিয়াল আট নিয়ে আসলাম, আর বাকি যে ভ্যালুগুলো রয়ে গেছে সেগুলো আমি আগে লিখে দিলাম। তো এটা থাকলো, এরপরে এন ইন্টু এন মাইনাস বারো, এটা থেকে গেল। ঠিক আছে, এটা যেহেতু ছোট, যেটা ছোট ছোট সেটা আমরা রেখে দিব, আর যেটা বড় সেটাকে ভাঙবো। তো এখানে আমাদের ফ্যাক্টরিয়াল আট যেহেতু ছোট, এটা রেখে দিলাম এটা কাটাকাটি করার জন্য। সো কাটাকাটি এখানে হয়ে গেছে। আর একটা হচ্ছে এন মাইনাস আট, সো এটাকে আমরা ভাঙবো। তাহলে এন মাইনাস আট, এরপরের সংখ্যা কি হবে, এক করে কমবে, তাহলে এন মাইনাস নয়, এরপর হচ্ছে এন মাইনাস দশ, এরপর হচ্ছে এন মাইনাস এগারো। আমাদের বারো দরকার, তাই না? এন মাইনাস বারো দরকার, এরপর হচ্ছে এন মাইনাস বারো। সো এন মাইনাস বারোতে আমরা ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম। তাহলে এখানে এন মাইনাস বারো আর এন মাইনাস বারো কেটে গেল। তো আলটিমেটলি এখন আমরা যদি পক্ষান্তর করি, বজ্র গুণন করি, তাহলে এখানে আসতেছে এন মাইনাস এইট, এন মাইনাস নাইন, এন মাইনাস টেন, এন মাইনাস ইলেভেন ইকুয়ালস টু বারো, এগারো, দশ, নয়। আমি গুণ করলাম না, এভাবে রাখলাম। তার একটা কারণ আছে, কারণ এখন যদি আপনি এটা সমাধান করতে চান তাহলে এন এর চারটা রাশি এখানে গুণ করলে এন এর পাওয়ার ফোর আসবে, এবং এটা সমাধান করা খুবই জটিল ব্যাপার। ঠিক আছে, তো এইটা আমরা এভাবে সমাধান করব না, আমরা একটু সহজে করব। সেটা কিভাবে দেখেন, এন মাইনাস এইট এর ভ্যালু এখানে বলতে পারি বারো। তাহলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু যদি হয় বিশ, তাহলে দেখেন বিশ থেকে আট বাদ দিলে বারো আসতেছে। আবার এখানে এগারো, তার মানে বিশ থেকে নয় বাদ দিলে এগারো আসতেছে, এবং এখানে বিশ থেকে দশ বাদ দিলে দশ,
20 থেকে 11 বাদ দিলে 9। সো এখানে আমরা বুঝতে পারছি যে এন এর ভ্যালু যদি 20 হয় তাহলে আমাদের এই সমীকরণটা সঠিক হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি বলতে পারি যে এন এর ভ্যালু 20। ঠিক আছে, তো এইভাবে আমরা এন এর ভ্যালু বের করতে পারি। আরেকটা সহজ শর্টকাট মেথড আছে, যদি এরকম ক্ষেত্র আসে, ঠিক আছে, যে এন দুটাতেই সেম আর নিচে দুটো আলাদা ভ্যালু, তাহলে আমরা যেটা করব এন এর ভ্যালু আমরা ডিরেক্টলি বের করতে পারি। এই নিচের যে দুটো ভ্যালু থাকবে সেই দুটো যোগ করে দেবো। এটা হচ্ছে শর্টকাট মেথড। আর আমি যে মেথডটা দেখালাম এটা হচ্ছে একদম অরিজিনাল মেথড। ঠিক আছে, তো আপনি যদি শর্টকাট মেথডটা ইউজ করেন সেটা করতে পারবেন, অথবা আপনি চাইলে এভাবে একটু ভেঙে করতে পারেন, বাট ভেঙে করলে একটু সময় লাগবে। আপনি শর্টকাটে 20 এখানে কিন্তু যোগ করেই করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের যে বের করতে হবে কি 22 CN। 22 CN যদি আমাদের বের করতে হয় তাহলে এন এর ভ্যালু যেহেতু আমরা 20 পেয়ে গেছি, তাহলে 22 CN বের করা খুব একটা কঠিন ব্যাপার হবে না, তাই না? তাহলে 22 CN হচ্ছে কি 22 C 20। তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা বসাই ফ্যাক্টোরিয়াল এন এর। তাহলে এনসিআর এর সূত্র হচ্ছে কি, প্রথমে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তাহলে উপরে আসতেছে 22, নিচে আসতেছে 20, আর এখানে হচ্ছে 2, তাই না? তাহলে এটা আমরা একটু কাটাকাটি করি। অ্যান্সার কি দেয়া আছে? অ্যান্সার আমাদের ভ্যালু দেয়া আছে, সো আমাদের ভ্যালু বের করতে হবে। 22 কে আমরা কি লিখতে পারি, 22 × 21 ইন্টু ফ্যাক্টোরিয়াল 20, এই যে ফ্যাক্টোরিয়াল 20 এর সাথে কাটাকাটি করার জন্য। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল 20 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু 2, সো আমরা এখানে বসাই দিলাম। ফ্যাক্টোরিয়াল 20 কেটে গেল, এই 2 এর সাথে যদি আমি 22 এর কাটাকাটি করি তাহলে 11, 11 × 21 আমরা যদি গুণ করি তাহলে কি 11 কে 11, 11 দুগুণ 22 আর একে 23, তার মানে 231। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অপশনে 231 যেটা আছে বি, সেটা হবে অ্যান্সার। তো এন এর ভ্যালু যদি আপনি শর্টকাটে বের করতে পারেন তাহলে খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন, এখানে আপনার ক্যালকুলেটরের প্রয়োজন নাই। ঠিক আছে, নেক্সট আসতেছে একটা সেটের অঙ্ক। সেটের অঙ্কের ক্ষেত্রে এখানে এ বলেছে যে এক্স হচ্ছে ইন্টিজার। ইন্টিজার কোনগুলো সেগুলো আমি একটু দেখাই। ইন্টিজার হচ্ছে আপনাকে পূর্ণ সংখ্যা আর কি, হ্যাঁ, মানে 1 2 3 4 5 এরকম। তো এই পূর্ণ সংখ্যাগুলোকে হচ্ছে ইন্টিজার বলা হয়। তো আমাদের এখানে আমাদের শর্তগুলো দেওয়া আছে এ আর ভ্যালুর, এ এ এবং বি এর, সেখান থেকে আমাদের এ এ ইন্টারসেকশন বি বের করতে হবে, মানে কমন গুলো আর কি। তো আমরা সেট গুলো প্রথমে বের করে ফেলি। এ হচ্ছে বলছে যে এক্স এর ভ্যালু ইন্টিজার এবং 2 এর থেকে বড় এবং 6 বা 6 এর চাইতে ছোট। তাহলে 2 এর চাইতে যদি বড় হয় তাহলে যে ইন্টিজার গুলোর দিকে দেখেন, 2 এর চাইতে বড় ইন্টিজার কোনটা, 2 হবে না, কারণ 2 এর চেয়ে বড়। এখানে যদি ইকুয়াল চিহ্ন থাকতো একটা, ঠিক আছে, তাহলে 2 হতো। কিন্তু এখানে যেহেতু ইকুয়ালের চিহ্ন নাই, শুধুমাত্র লেস দেন আছে, ঠিক আছে, এই চিহ্নটা, ঠিক আছে, এই চিহ্নটা যদি লেস দেন আর ইকুয়াল থাকতো, এরকম থাকতো, তাহলে 2ও হতো। কিন্তু এখানে যেহেতু শুধু লেস দেন আছে, সো 2 হবে না, 2 এর চেয়ে বড় হবে এক্স এর ভ্যালু, তাই না? তো এখানে আমাদের এক্স এর ভ্যালু হবে 2 এর চেয়ে বড়, মানে 3 থেকে শুরু হবে। তাহলে আমরা লিখতে থাকি 3 4 5, এরপরে আবার বলছে 6 এর চেয়ে ছোট বা সমান। তাহলে বা সমান যেহেতু বলছে, তার মানে 6 আমাদের এখানে ইনক্লুড করতে হবে। যদি শুধুমাত্র লেস দেন থাকতো এখানে, তাহলে 6 আমরা নিতে পারতাম না, 5 পর্যন্ত নিতে হতো। যেহেতু ইকুয়াল আছে, নিচে একটা টার্ম আছে ইকুয়ালের, সো আমরা 6ও নিব। সো এখানে আমাদের এর ভ্যালু পেলাম 3 4 5 6। এরপরে যে আমরা বি এর ভ্যালু বের করতে চাই, তাহলে বি এখানে বলেছে এটাও ইন্টিজার, এক্স হচ্ছে জোড় সংখ্যা, মানে জোড় সংখ্যাগুলো নিতে হবে এখান থেকে, 2 4 6 8 এগুলো। তার মধ্যে আবার বলছে যে এক্স 8 এর চেয়ে ছোট বা সমান। তাহলে 8 এর চেয়ে ছোট বা সমান কি ইন্টিজার আছে? তাহলে এখানে প্রথমে আসতেছে 2, তাই না? এরপর আসতেছে 4, জোড়গুলো শুধু। এরপর আসতেছে 6 আর 8টা আসতেছে, কারণ এখানে লেস দেন আর ইকুয়াল আছে, তার মানে 8কেও ইনক্লুড করতে হবে। যদি লেস দেন শুধু থাকতো তাহলে এই 6 পর্যন্তই হয়ে যেত। তাহলে বি এর ভ্যালুতে আমরা পাচ্ছি 2 4 6 8। তাহলে এখন এই দুটো সেটের আমরা ইন্টারসেকশন বের করতে পারবো না? ইজিলি বের করতে পারবো, শুধু কমন গুলা নেব। তাহলে এখানে 3 আছে, এখানে 3 নাই, বাদ। 4 আছে, এ পাশে 4 আছে, সো 4 নিতে হবে। 5 আছে, এখানে 5 নাই, সো বাদ। এরপর হচ্ছে 6, তো 6 এখানে আছে, তার মানে 6 নিতে হবে। 4 6, সো এটা অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ ছিল এই ম্যাথটা। আচ্ছা, একটা সম্ভাবনার ম্যাথ আছে। ম্যাথটা একটু একটু ট্রিকি আছে। আচ্ছা আমরা দেখাই। একটি ব্যাগে 2টি লাল, 3টি সবুজ এবং 2টি নীল বল আছে। ঠিক আছে, দৈবভাবে যদি 2টি বল নেওয়া হয় তাহলে বল দুটির কোন কোনটি নীল না হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের এখানে বলগুলো আমি একটু দেখি, যে 2টা লাল বল আছে, ঠিক আছে, আমি আঁকাই। এটা হচ্ছে লাল বল, এটা একটা লাল বল।
এরপর হচ্ছে সবুজ বল। সবুজ বল আছে তিনটি। ঠিক আছে। এরপর হচ্ছে নীল আছে দুটি। নীল বল দুইটি। তো আমাদের এখানে এই টোটাল বল আছে কয়টা? হচ্ছে 2 যোগ হচ্ছে 3 যোগ 2, তাহলে মোট হচ্ছে টোটাল 7টা, তাই না? তাহলে আমাদের এই 7টা বল টোটাল। এই টোটাল 7টা বলের থেকে আমাদের দুটা বল নিতে হবে, যে দুটা নীল হতে পারবে না। ঠিক আছে, একটাও নীল হতে পারবে না। নীল হতে পারবে না তার মানে কি হবে? নীল যদি হতে না পারে তাহলে হয় লাল হবে অথবা সবুজ হবে, তাই না? তাহলে এখানে টোটাল বল আছে 7টা, তার মধ্যে লাল আছে 2টা আর সবুজ আছে 3টা। তাহলে নীল ছাড়া বলের সংখ্যা কত? 5টা, তাই না? তাহলে আমাদের সূত্রটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে অনুকূল সম্ভাবনা। ঠিক আছে, তাহলে আমরা এখানে সম্ভাবনা যদি দুটো নীল না হওয়ার সম্ভাবনা মানে কি? মানে হয় হবে লাল অথবা সবুজ। তো লাল বা সবুজ হওয়ার সম্ভাবনা হচ্ছে কি, যতটা আমাদের থাকবে সেই ঘটনা, যেমন লাল আর সবুজ টোটাল কত? 5টা। সেখান থেকে আমরা দুইটা নিব, অর্থাৎ 5C2। হ্যাঁ, কম্বিনেশনের চিহ্ন সি। 5C2 ডিভাইডেড বাই টোটাল যে বল আছে, টোটাল আছে 7টা, তাহলে 7টা থেকে দুইটা নিলে যেটা হবে, টোটাল 7টা থেকে দুইটা নিলে যেটা হবে। আর যেখানে আমাদের আছে, মানে যেটা বলছে আর কি যে নীল হবে না, তার মানে লাল বা সবুজ হবে। সো লাল বা সবুজ বল আছে মাত্র 5টা। সো 5C2 হচ্ছে আমাদের এই অনুকূল সম্ভাবনা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, টোটাল নীল না হওয়ার সম্ভাবনা কত। তা 5C2 আমরা ক্যালকুলেটরে বের করতে পারি বা এমনি ফ্যাক্টোরিয়াল দিয়ে বের করতে পারি। তো এটার ভ্যালু আসতেছে 10 আর এটার ভ্যালু আসতেছে 21। সো 10/21 আপনার হচ্ছে অ্যান্সার, যে দুইটি বলই নীল না হওয়ার সম্ভাবনা, মানে এর কোনোটাই নীল হতে পারবে না। ঠিক আছে, একটাও নীল হতে পারবে না, তার মানে হয় সবুজ হবে অথবা লাল হবে। তাহলে এটা সম্ভাবনা হচ্ছে 5C2 ডিভাইডেড বাই 7C2, 10/21। ঠিক আছে। আচ্ছা, একটা পৌনঃপুনিকের অঙ্ক আসছে, সেটা হচ্ছে 0.6, মানে 6 এর উপরে পৌনঃপুনিক আছে, এটাকে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের এখানে পৌনঃপুনিকের ক্ষেত্রে আমরা জানি পৌনঃপুনিক কিভাবে ভাঙাইতে হয়। 6 মানে যেই সংখ্যাটা থাকে পয়েন্টের পরে, তারপর পৌনঃপুনিক থাকে সেটাকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে ধরি, ডিভাইড বাই যতগুলোর উপরে থাকে ততগুলো 9 দেওয়া লাগে। ঠিক আছে, শর্টকাটে এভাবে আর কি। তো 6/9, আর এটার ক্ষেত্রেও এরকম 9/9। তো আলটিমেটলি 6/9 ইন্টু 9/9 যদি আমরা ভাগ করি, তাহলে দেখেন কি আসে, 6/9 ডিভাইড বাই 9/9। তো আমরা এটাকে যদি 6/9 এটা উল্টায় দেই, যেহেতু এর নিচে আছে তাই না, তাহলে উল্টাইলে 9/9ই হবে। একটা 9 কেটে গেলে আলটিমেটলি 6/9 আসতেছে। 6/9 মানে কি, এই যে এটা 6/9 মানে 0.6 এর উপরে অনুপাতিক। সো অ্যান্সারটা আমাদের হবে এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লজিক্যাল মেথড। বাট এটা দেখেন একটু কমন সেন্স ইউজ করলে আপনার অঙ্কটা করাও লাগবে না। হ্যাঁ, সেটা কি দেখেন, পৌনঃপুনিক মানে আমরা কি জানি? পৌনঃপুনিক মানে হচ্ছে, যেমন ধরেন 0.6 মানে হচ্ছে 0 পয়েন্ট, এরপরে 6 চলতে থাকবে আজীবন। ঠিক আছে, এরপরে 0.9টা হচ্ছে কি, 0.9 চলতে থাকবে। তো দেখেন 9 চলতে থাকতেছে যেটা, সেটা আমরা 0.999 বা এই যে এই সংখ্যাটাকে আমরা কি একের কাছাকাছি ধরতে পারি না একদম? এটা তো এক, কারণ 0.99 যদি আমরা এরকম হয় অঙ্কে যখন আসে তখন আমরা এটাকে এক ধরি। তার মানে এক দ্বারা যদি কোনো কিছুকে ভাগ করেন তাহলে কি হবে, সেটাই হবে। ঠিক আছে না? তো অঙ্কটা আসলে অ্যাকচুয়ালি ছিল এইরকম ট্রিক্স, যে যেইটাই দিত না কেন সেটাকে 0.9 দ্বারা ভাগ করলে, 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে সেটাই হবে। অবশ্যই সেটা হবে, কারণ এটা তো 10 to 1, মানে একদম একের কাছাকাছি। সো এক দ্বারা ভাগ করলে সেটাই অ্যান্সার হবে। সো এখানে যেটাই দিত সেটাই হতো অ্যান্সার, 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে। তো এরপরে যদি এরকম অঙ্ক আসে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ, যেইটাই আসুক না কেন সেটাই অ্যান্সার হবে। এত চিন্তা করার এবং অঙ্ক করার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে একটা বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? আচ্ছা, অঙ্কটা আমি একটু ডিটেলসে করতে চাচ্ছি, কারণ এই কনসেপ্টটা একটু বোঝার দরকার আছে। ঠিক আছে, শর্টকাট মেথডও আছে, আমি জাস্ট একটু ডিটেলসে করতে চাচ্ছি। কারণ একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সবাই জানি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a², যদি বাহুর দৈর্ঘ্য এ হয়। বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে a²। তাহলে বাহুর দৈর্ঘ্য পরিমাণ যদি 10% বৃদ্ধি পায় তাহলে কি হবে? 10% মানে, ডিটেলস যদি করি তাহলে হচ্ছে 1 + 10%, তার মানে হচ্ছে 10/100, মানে 0.1 বা 0.10।
এত ইন্টু এ, তাই না? মানে এ তো ছিলই, তার সাথে আবার 10% বৃদ্ধি পেয়েছে। তার মানে 1 পয়েন্ট, এটা হচ্ছে কত, 1.1 এ। 20% বৃদ্ধি হলে কি হতো, 1.2 বি, 2 এ, তাই না? এরকম আর কি। তো এখানে যত পার্সেন্ট বৃদ্ধি পেলো সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেলো, তাহলে ক্ষেত্রফল কত হলো? ক্ষেত্রফল কি স্কোয়ার হবে, তাহলে 1.1 এ এটার উপর স্কোয়ার যদি আমরা বের করি, তাহলে কি আসবে? 11 × 11 হলে 121 হয়, তার মানে 1.21 এ স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল? ক্ষেত্রফল বৃদ্ধিটা শুধু বলে নাই, বলছে শতকরা কত বৃদ্ধি পেল। তো শতকরা কোনো কিছু বৃদ্ধি বের করতে হলে কি করি আমরা? শতকরা বৃদ্ধি সমান হচ্ছে, তাহলে আমাদের যেটা বৃদ্ধি পেয়ে হয়েছে সেটা, আর আগে যেটা ছিল সেটা, আগে যে ক্ষেত্রফল যেটা ছিল শুরুতে, ডিভাইডেড বাই আগে যেটা ছিল সেটা ইন্টু 100%, তাই না? তাহলে এখানে দেখেন কত আসতেছে, 0.21 a² ডিভাইড বাই a² ইন্টু 100%। এই স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে 0.21 ইন্টু 100 হলে 21%। তো আপনাদের এখানে 21% বের হয়ে গেল। এটা শর্টকাটে করা যায়, বাট ম্যাথটা খুবই ইজি, শর্টকাটে না করলে ভালো হয়। শর্টকাটে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এই ম্যাথটা আপনারা এইভাবে কিন্তু করতে পারেন, যে এ হলে a², তাহলে যতটুকু বৃদ্ধি পেল সেটা হলে কত স্কোয়ার। ঠিক আছে? আর যদি করতে চান শর্টকাটে, সেটা করতে পারেন, এই যে মেথডটা আছে, a+b+ab ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আমাদের কত, এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু 10, এবং 10 × 10 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আসতেছে কত, 20 যোগ, উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 100, তার মানে এটা 1। তার মানে হচ্ছে 20 যোগ 1, তার মানে 21%। ঠিক আছে, এটা হচ্ছে বৃদ্ধিটা। হুম, এটা হচ্ছে শর্টকাট মেথড, এভাবে আমরা করতে পারি। তো আমার কথা হচ্ছে, শর্টকাট মেথড চাইলে আপনি করেন, অথবা অ্যাকচুয়াল মেথড করেন, যেটা ইচ্ছা আর কি। ঠিক আছে, অ্যান্সার হবে আমাদের 21%। আচ্ছা, এখানে বলছে যে একটা চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য। এখানে প্রশ্নটা একটু ভুল আছে, এখানে আসলে 5 হবে, হ্যাঁ। আমি এটা ভুলে 1 লিখেছি। আচ্ছা, এটা হচ্ছে 5 বছরের জন্য। তো 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিয়োগ করা হলে সরল চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য। আচ্ছা, সেটা যাই হোক না কেন, আমার এখানে মেইন যেটা জানার বিষয়, মেইন কনসার্ন যেটা, সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা আগে বের করতে হবে। হ্যাঁ, তো সেটার সূত্রটা কি আমরা জানি, সি ইকুয়ালস টু, আচ্ছা, সি মাইনাস পি, তাই না? তার মানে হচ্ছে পি ইন্টু 1 + r⁴ মাইনাস পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আর এখান থেকে সরল মুনাফা হচ্ছে পিএনআর, তাই না? তাহলে দেখেন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, আর এটা হচ্ছে সরল মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু বেশি হয়, সো এটা আমি আগে লিখলাম। তাহলে 5 বছরের ক্ষেত্রে আমরা এখানে ভ্যালু গুলো বসাই দিলে কিন্তু ম্যাথের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস পি, তাই আমাদের এখানে পি হচ্ছে আসল, আসল হচ্ছে 100 টাকা, হার হচ্ছে 10%। 10% মানে কি, 10/100 মানে 0.1। এরপরে বছর হচ্ছে N5, তাই না? তাহলে এই তিনটা ভ্যালু আমি এখানে বসাবো, অ্যান্সার আমি পেয়ে যাবো। বসাই, পি এর ভ্যালু হচ্ছে 100, এরপর হচ্ছে 1 + 0.1 টু দি পাওয়ার 5 মাইনাস 100, মাইনাস 100 × 5 × 0.1। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে কি আসতেছে, 100 × 1.1 টু দি পাওয়ার 5 মাইনাস 100, মাইনাস এখানে কত, 500, তার মানে হচ্ছে 50। তাহলে এখানে আমার আসতেছে 161.051 মাইনাস 150। তাহলে এখানে বিয়োগ করলে আসতেছে 111.051, এই পরিমাণটা আসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারে দেখি ভ্যালুটা কই আছে, এই যে 2 নম্বর আছে, 11.05টা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো যাদের কনফিউশন আছে, আমার আগের ভিডিওতে কিন্তু সেম একটা অঙ্ক করা আছে, ওইটা দেখলে কিন্তু সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার। তারপর আমি একটু লিখে দিচ্ছি জিনিসটা, এটা কিভাবে আসছে। আপনার সি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্র হচ্ছে সি ইকুয়ালস টু, সি হচ্ছে চক্রবৃদ্ধি মূল, অর্থাৎ সুদাসল যেটা আর কি চক্রবৃদ্ধির ক্ষেত্রে, সেটা হচ্ছে পি ইন্টু 1 + r⁴ n। এটা হচ্ছে এর সাথে আসলও যুক্ত আছে। তো আমরা যখন মুনাফা বের করব, তখন সেই মুনাফা হয় সি মাইনাস পি, অর্থাৎ আমাদের যে
চক্রবৃদ্ধি মূল, সেখান থেকে আসলটা বাদ দিয়ে দিতে হয়। ঠিক আছে, সো সূত্রটা দাঁড়াচ্ছে এরকম: পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মুনাফা, যেটা আমরা প্রথমে লিখেছি এই যে এখানে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়ালস টু পি এন আর, এটা আমরা সবাই জানি মোটামুটি, তাই না? সো এই সূত্রটার ক্ষেত্রে আমরা সরল মুনাফাটা আমরা এখানে লিখেছি। সো চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা বিয়োগ করে ফেললাম, এখানে চলে আসছে। ঠিক আছে, আমরা ডিরেক্ট এক লাইনে সূত্রটা বসাবো এবং ভ্যালুগুলো বসায় অ্যান্সার বের করে ফেলবো। 20 থেকে 30 সেকেন্ড লাগবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা একটু বড় ম্যাথ, দেখাই, আমি একটু ডিটেলস দেখাচ্ছি। এটা সহজে করা যাবে না। ঠিক আছে, তারপরে যদি ক্যালকুলেটর হাতে থাকে তাহলে ইজিলি করা সম্ভব। কিভাবে করা সম্ভব? এখানে আমরা এক্স এর ভ্যালুটা বসাই দিব। ঠিক আছে, কিউব করে ফেলবো, কিন্তু এক লাইনে করে ফেলা সম্ভব। আমি ম্যাথমেটিক্যালি দেখাই জিনিসটা কিভাবে আসবে। এক্স ইকুয়ালস টু হচ্ছে, এক্স ইকুয়ালস টু হচ্ছে √5 প্লাস √3। ঠিক আছে, তাহলে আমাদের দরকার কি? এখানে এক্স কিউব, দেখাই, এক্স কিউব প্লাস 8/x কিউব। তার মানে এখানে আমরা বলতে পারি যে এক্স কিউব প্লাস 2/x হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না? তো আমাদের দরকার হচ্ছে x+2/x এর, তো আমাদের এক্স দেয়া আছে, আমাদের 2/x দরকার। তো আমরা 2/x এর ভ্যালু আমরা বের করে ফেলি। কিভাবে বের করবো? আমরা যে 1/x এর ভ্যালু বের করি যেভাবে সেভাবে আর কি। তো আমরা 1/x দিয়ে করতে পারি, 2/x দিয়ে করতে পারি। আমি প্রথমে 1/x এর ভ্যালু বের করি, তো এটাকে আমি যদি 1/, করে দিই দুটাকেই, তাহলে আমাদের এরকম আসতেছে। এবং আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা দেখেছি যে নিচে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করতে হয়, নিচে মাইনাস থাকলে প্লাস দ্বারা, মানে অনুবন্ধী দ্বারা। তো এখানে √5 প্লাস √3 আছে, সো আমরা উপরে নিচে √5 মাইনাস √3 দিয়ে গুণ করবো। ঠিক আছে, উপরে গুণ করে দিলাম, একের সাথে গুণ করলে √5 মাইনাস √3 হয়, আর নিচে আমি গুণ আকারে রেখে দিলাম। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা নিচে a² মাইনাস b² সূত্র ফেলবো, a+b ইন্টু a মাইনাস বি। তাহলে a+b ইন্টু a মাইনাস বি মানে কি? a², এ হচ্ছে এখানে √5 মাইনাস b², তো বি হচ্ছে √3। তাহলে এখানে কি আসতেছে? 5 - 3, তাই না? তার মানে 2। সো আমাদের এখানে ভ্যালু চলে আসছে। আমরা এখানে এটা পাইলাম কি, 1/x সমান হচ্ছে এটা। তো আমাদের 2/x দরকার, সো 2 কে আমি বজ্র গুণন করে একের সাথে গুণ করে দিলাম। ঠিক আছে, 2/x সমান হচ্ছে কি থাকতেছে? √5 মাইনাস √3। তো আমাদের 2/x চলে আসছে, আমাদের দরকার কি? x+2/x। তাহলে আমরা যোগ করে দিই, এক্স এর ভ্যালু হচ্ছে কি √5 প্লাস √3 প্লাস 2/x এর ভ্যালু হচ্ছে কত? √5 মাইনাস √3। তাহলে এখানে √3 কেটে গেল, থাকতেছে 2√5। তাহলে আমাদের এই ভ্যালুটা পেয়ে গেছি, আমরা এখানে বসাই এখন। তাহলে এটা 2√5 এর উপরে হচ্ছে 3 মাইনাস, এখানে এক্স এক্স কেটে গেল, 3 × 2 = 6, 6 ইন্টু 2√5। তাহলে 2√5 এর উপর কিউব করলে কি হবে? 2 এর উপর কিউব হলে 8 হয়, তাই না? তিনটা 2 গুণ করে দেখেন। এরপরে √5 এর উপর কিউব হলে কি হয়? তিনটা √5, আমি একটু ভেঙে করি আপনাদের সুবিধার জন্য। তিনটা √5 গুণ, এখানে হচ্ছে 12√5, 6 × 2 = 12। তাহলে এখানে দেখেন দুইটা √5 গুণ করলে কি হয়? √5 এর উপর স্কোয়ার, মানে স্কোয়ার রুট কেটে গেলে 5 হবে, তাহলে 5 × 8, 40 √3, √5, 40 √5 মাইনাস 12 √5। 40 থেকে 12 গেলে কি হবে? 28, 28 √5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো ম্যাথটা একটু বড় আছে বাট ইজি আছে, আমরা অনুবন্ধী দিয়ে গুণ করে 1/x বের করে ফেলবো। সময় লাগবে এই ম্যাথটা করতে, বাট কিন্তু খুব বেশি কঠিন না। হ্যাঁ, এইভাবে আপনারা এটা সলভ করতে পারবেন। আচ্ছা, লাস্ট যে ম্যাথটা সেটা হচ্ছে আমাদের অসমতার একটা ম্যাথ। তো এখানে আমরা অসমতার যে নিয়মটা সেটা আগে দেখবো, অসমতা আমরা কিভাবে দূর করতে পারি, তাই না? তাহলে অসমতার চিহ্ন হচ্ছে যে মডুলাস। মডুলাস যদি হয় এরকম, আমি একটু দেখাই, x - a হয়, এরপরে যদি লেস দেন বি হয়, তাহলে কি হবে? এটাকে যদি আমরা তুলে দিই তাহলে এই যে এ পাশে যে ভ্যালুটা থাকবে সেটা মাইনাস হবে আগে, তারপরে এই যে চিহ্নটা অসমতার সেই চিহ্নটা হবে। ঠিক আছে, এই চিহ্নটা লেস দেন এখানে যেহেতু আছে, সো লেস দেন, এরপরে হচ্ছে আমাদের মেইন ভ্যালুটা যেটা মডুলাসের মধ্যে থাকবে সেটা আবার ওই চিহ্নটা হবে সেম, যে চিহ্নটা থাকবে। এরপরে হবে প্লাস ভ্যালু, তার মানে এ পাশে হচ্ছে মাইনাস ভ্যালু, এ পাশে প্লাস ভ্যালু,
আর মাঝখানে হচ্ছে মডুলাসের ভিতরের ভ্যালু। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। এরকম যদি হয়, ধরেন এক্স প্লাস 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4, এরকম যদি থাকে মডুলাস দিয়ে, হ্যাঁ, তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাবো? আমাদের সূত্র অনুযায়ী এখানে যেহেতু 4 আছে, তার মানে আমরা 4 -4 দিব, আর এই পাশে +4 দিব। সরি, চিহ্নটা হবে কি? চিহ্নটা হবে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা। তার মানে এখানে হবে এই চিহ্নটা, এই পাশে হবে সেম চিহ্ন। আর মাঝখানে হবে কোন ভ্যালুটা? এই যে মডুলাসের ভেতরে যে ভ্যালুটা আছে, একদম। তাহলে হয়ে গেল। এইভাবে আর কি আপনাকে ভাঙতে হবে। তো আমাদের এখানে আমরা ভাঙি যে x-5 মডুলাস, হ্যাঁ, < <2। তাহলে আমরা আগের মতো ভাঙবো। এই 2 কে আমরা কি করবো? তাহলে -2 দিব, আর এর পাশে +2 দিব। চিহ্ন হবে কি? এখানে হবে এই যে লেস দেন দেওয়া আছে এখানে, সো এখানে হবে লেস দেন। আর ভিতরে হবে কি? এই মাঝখানের ভ্যালুটা, মডুলাসের ভ্যালু, যেটা ভিতরে যেটা থাকবে, x-5। এখন আমরা এটাকে সমাধান করব। কিভাবে সমাধান করবো? এটাকে এক্স কে আমরা এক, মানে এক্স কে আমরা শুধু রাখবো, তাহলে তো এক্স এর ভ্যালু বের হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে -5টাকে সরাইতে হবে। তো -5 সরাইলে কি করতে হবে? +5 লাগবে আমাদের। অর্থাৎ যদি আমরা 5 যোগ করে দিই, তাহলে মাঝখানের -5টা চলে যাবে। তো আমরা তিনটা পক্ষ এখানে, এই যে একটা বাম পক্ষ, মধ্যপক্ষ এবং ডান পক্ষ, তিন পক্ষকে আমি 5 দ্বারা যোগ করে দিলাম। ঠিক আছে? তাহলে x-5 +5, আর এখানে হচ্ছে <2 + 5, মানে সবগুলো পক্ষে 5 যোগ করলাম। এখানে একটা 5, এখানে একটা 5, এখানে একটা 5। ঠিক আছে? তো এখানে আমাদের ভ্যালুটা কি আসবে তাহলে? এখানে দেখেন -2, আর এখানে হচ্ছে +5, তাহলে এখানে আসতেছে +3। এখানে -5 কেটে গেল, তার মানে আমাদের ভ্যালু আসতেছে এক্স। আর এখানে 5+2, তাহলে আসতেছে হচ্ছে 7। তাহলে দেখেন এখান থেকে আমরা বুঝতে পারছি যে এক্স এর ভ্যালুটা 3 এবং 7-এর মধ্যে, 3 থেকে বড় এবং 7 থেকে ছোট। তো আমাদের এখানে বলে দিচ্ছে যে এক্স এর ভ্যালুটা একটা ইন্টিজার, তাই না? এক্স ইজ এলিমেন্ট অফ ইন্টিজার। তার মানে হচ্ছে যে ইন্টিজার আমি বলেছিলাম যে 1, 2, 3, 4, 5, 6, 7, এরকম আর কি, এগুলো পূর্ণ সংখ্যা। তো এখানে আমাদের 3 থেকে বড় এবং 7 থেকে ছোট, যেহেতু লেস দেন অর ইকুয়াল নাই, শুধুমাত্র লেস দেন আছে, তার মানে এই 3 এবং 7 কিন্তু নেওয়া যাবে না। মনে থাকবে, যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন নাই, এর আগে যেভাবে বলছিলাম সেটার অঙ্কে সেম। তো এখানে 3 থেকে বড় কি আছে? 4 থেকে শুরু হবে, এবং 7-এর চেয়ে ছোট, তার মানে 7-এর আগে শেষ হয়ে যাবে, অর্থাৎ 6 পর্যন্ত। তার মানে আমাদের ভ্যালুটা আসতেছে কি? সমাধান সেটের যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে 4, 5 এবং 6। 3 থেকে বড় 4, 5 এবং 7-এর চেয়ে ছোট, তাহলে 6। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান সেটের ভ্যালু, 4, 5, 6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। আমার ইউটিউব চ্যানেল আছে, ডেলওয়ার্স বিসিএস একাডেমি, এটাতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমি নিয়মিত ভিডিওগুলো এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর হচ্ছে আমার পেজটা আপনারা ফলো দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।